এই কুণ্ডের জল প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। পাথর দুটো দেখো, একটা মামা একটা ভাগ্নে। আগে নাকি এইখানে বাঘ থাকতো, স্থানীয়রা সেটাই বলছে। বক্রেশ্বরের এখানেও 108টা শিব মন্দির আছে। এখানে দেখার সমস্ত জায়গাগুলো এখানে নোট করে দেওয়া আছে। এটা হচ্ছে ছেলেদের স্নানাগার। এখানে টোটাল 7টা গরম জলের কুণ্ড আছে আর একটা আছে ঠান্ডা জলের কুণ্ড। এই মামা ভাগ্নে পাহাড় খুব একটা উঁচু নয়। আচ্ছা, তোমরা কি কখনো এমন কোনো পাহাড় দেখেছো যেখানে বিশাল বিশাল পাথর একে অপরের উপর অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, অথবা এমন কোনো পুকুর বা কুণ্ড যেখানে সারা বছরই জল টকবক করে ফুটতেই থাকে? হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব বীরভূমের দুই রহস্যময় জায়গা। একদিকে বিশ্বাস আর ভক্তির কেন্দ্র বক্রেশ্বর সতীপীঠ ও বাবা বক্রেশ্বর ধাম, আর অন্যদিকে প্রকৃতির এক বিস্ময় দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়। পরিবারকে সঙ্গে নিয়ে বিশ্বাস, রহস্য আর প্রকৃতির ছোঁয়ায় ভরা এই জার্নিটা চলো একসাথে শুরু করি। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে জানুয়ারির 20 তারিখ, সকাল 6টার মতো বাজে। আমরা যাচ্ছি বক্রেশ্বরে। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, সেখানে একটা ফ্যামিলি পিকনিক হবে। আসলে এই পিকনিকটা হওয়ার কথা ছিল ওই জানুয়ারি ফার্স্ট উইকে, কিন্তু তখন যে কী পরিমাণ ঠান্ডা পড়েছিল তা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তার জন্যই আজকের প্ল্যানটা করা। আর বক্রেশ্বরে যাব, সেখানে পুজো দেবো, পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে মামাভাগ্নে পাহাড় যাব। এই ব্লগে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে মামাভাগ্নে পাহাড় আর বক্রেশ্বরের যে সতীপীঠ আছে এবং যে মহাদেবের মন্দির আছে সেগুলো একসঙ্গে একই দিনে কী করে তোমরা ঘুরে দেখতে পারো। ব্যবস্থা চলছে, পিকনিকের সব জিনিসপত্র লাগবে, গাড়িতে সব জিনিসপত্র বাঁধা হয়ে গেছে। এবার বেরোবো, প্রায় 6:30 মতো বাজে। তোমরা যদি এই বক্রেশ্বর আর মামাভাগ্নে পাহাড় একসাথে ঘুরে দেখতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম নামতে হবে দুবরাজপুর রেল স্টেশনে। আমি সাজেস্ট করব খুব সকাল সকাল, মানে 9টা থেকে 10টার মধ্যে তোমরা এই দুবরাজপুর স্টেশনে পৌঁছে যাও। তাহলে তোমরা সারাদিনটা হাতে পাবে এবং খুব আরাম করে সব জায়গা ঘোরা যাবে। এই দুটো জায়গা যাওয়ার জন্য স্টেশন থেকে খুব সহজেই টোটো পেয়ে যাবে। স্টেশন থেকে বক্রেশ্বর যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট, আর ভাড়া পড়বে প্রায় 40 টাকার মতো। মামাভাগ্নে পাহাড় যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, ভাড়া পড়বে মাত্র 20 টাকা মতো। আর তোমরা চাইলে সারাদিনের জন্য একটা টোটো রিজার্ভ করে নিতে পারো, ভাড়া ওই 500 টাকার কাছাকাছি ধরে রাখো। আর যারা আমাদের মতো গাড়ি ভাড়া করে বা পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আসার কথা ভাবছো, তাদের জন্য তো গুগল ম্যাপ রয়েছেই, যেটা খুব সহজেই তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। এখন প্রায় 10টার মতো বাজে, এই বক্রেশ্বরে এসে পৌঁছালাম। এইদিকে হচ্ছে বক্রেশ্বর আর এইদিকে একটা ফাঁকা মাঠ আছে, ওই যে দেখছো দুখানা গাড়ি আছে অমনি। ওখানে আমরা সব পিকনিকের জন্য মানে গাড়িটা লাগিয়েছি, ওখানে পিকনিক হবে। আগে আমরা স্নান টান করে আসি, তারপরে তখন পিকনিকের রান্নাবান্না হবে। এবার আমরা যাচ্ছি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ গরম জলের কুণ্ডগুলোর দিকে। আমাদের গাড়িটা বেশ খানিকটাই দূরে নেমেছে, যেটা বোঝা গেল। এইদিকে সব পুজোর সামগ্রীর দোকান, খেলনাপাতি এসব পাওয়া যাচ্ছে। আর এইদিকে হচ্ছে গরম জলের ঘাট। সামনে ওখানে টিকিট করতে হয়, আর এদিকে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা। এখানে দেখার সমস্ত জায়গাগুলো এখানে নোট করে দেওয়া আছে, যাতে সবার সুবিধা হয়। এইদিকে স্নান করবে পুরুষদের জন্য, আর এইদিকে হচ্ছে মহিলাদের জন্য। সবার প্রথমে স্নান করে নেব, তারপর সেখান থেকে মন্দিরে গিয়ে পুজো দেব। এটা হচ্ছে ছেলেদের স্নানাগার, আর দেওয়ালের ওই পারে আছে মেয়েদের স্নান করার জায়গা। সুধিকা যেও না পড়ে আবার। এখানে টোটাল 7টা গরম জলের কুণ্ড আছে আর একটা আছে ঠান্ডা জলের কুণ্ড। এটা হলো খারকুণ্ড, এর জল 72 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। ধোঁয়া উঠছে, হয়তো ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না। এখন হয়তো তোমরা ভাবছো এই কুণ্ডগুলোতে সারা বছর গরম জল কিভাবে ওঠে। আসলে এই বক্রেশ্বরে ভূগর্ভের অনেক গভীর ফাটল আছে। তাছাড়াও এটা ভূতাপীয় অঞ্চলের উপর অবস্থিত। এই ফাটলের ভেতর দিয়ে বৃষ্টির জল অনেক নিচে নেমে যায়, আর সেখানে ভূগর্ভের প্রচণ্ড তাপে সেই জল গরম হয়ে আবার ওপরের দিকে উঠে আসে।
এই কারণেই বক্রেশ্বরের কুণ্ডগুলোতে সারা বছরই প্রাকৃতিকভাবে গরম জল ওঠে। কোনো মেশিন নয়, কোনো মানুষের হাত নয়, একদম প্রকৃতির নিজের ব্যবস্থায়। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় জিওথার্ম্যাল হট স্প্রিং। আর ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই গরম জলে স্নান করলে শরীর ও মন দুটোই পবিত্র হয় এবং অনেকের মতে ত্বকের সমস্যা থেকেও উপকার পাওয়া যায়। এই কুণ্ডের জল প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। সবথেকে গরম উষ্ণ প্রসাবন এটা। এখানে টোটাল 7টা গরম জলের কুণ্ড আছে, আর একটা আছে ঠান্ডা জলের কুণ্ড, যেটাকে জীবৎস কুণ্ড বলে। এই যে এটা হচ্ছে ঠান্ডা জলের কুণ্ড। এখানে যে জল আছে, ঘটে জল ভরে, সেই জলটা এই লাইনে দাঁড়িয়ে ভিতরে যে মহাদেবের মন্দির আছে সেখানে ঢালতে হবে। লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অষ্টাবক্র মুনি এই পবিত্র স্থানেই ভগবান শিবের তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। আর সেই অষ্টাবক্র মুনির নাম থেকেই ভগবান শিব এখানে বক্রেশ্বর নামে পূজিত হন। মহাদেবের কাছে ঘন্টার মানত ছিল, কিন্তু ঘন্টা তো নিয়ে এসেছি, শিকলও নিয়ে এসেছি, কিন্তু তালা নিয়ে আসিনি। পুরোহিত বলছে ওটা তো বেঁধে রাখলে নর্মালি ওটা খুলে যাবে, তার জন্য একটা তালা দিয়ে বাঁধলে ভালো, খুলবে না। গরম জলের যে ঘাট, সেটা প্রবেশ করতে গেলে এদিকে প্রবেশ করতে হবে, এইখানে টিকিট কাটতে হবে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর তাছাড়া যারা শুধুমাত্র মানে মন্দিরে যাবে স্নান না করে, তাদের জন্য এই বাইরের দিকে রাস্তা আছে, এইদিকে যেতে হবে মন্দির, সামনে ওইদিকে হচ্ছে মন্দির। বক্রেশ্বর ধামে পুজো দেওয়া হয়ে গেছে, শুধু ঘন্টাটা বাঁধলেই হলো। এবার চলো যাই 51 সতীপীঠের অন্যতম বক্রেশ্বর সতীপীঠের দিকে। এই বক্রেশ্বরে মানে দেবী সতীর ভুরু যুগলের মাঝখান অংশ, বা এই যে ত্রিনয়নী বা মন বলতে পারো, এটা এখানে পতিত হয়েছিল। মা সতী এখানে মহিষমর্দিনী রূপে পূজিত হন। আর 5টা সতীপীঠের মতো এখানেও পঞ্চমুণ্ডের আসন আছে। আর তাছাড়াও মহাদেব এখানে বটুকনাথ ভৈরব নামে দেবী সতীর দ্বার রক্ষা করছেন। অনেকেরই এটা জানা নেই, কিন্তু বক্রেশ্বরের এখানেও 108টা শিব মন্দির আছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এখন ওই 3:30 মতো বাজে। সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, মারুতিতে এখন সব বাঁধা চলছে। এবার যাব মামাভাগ্নে পাহাড়ের দিকে। পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা এগিয়ে চললাম দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়ের দিকে। দিনটা ছোট, তাই ড্রাইভার সাহেবকে বললাম একটু গাড়ির স্পিডটা বাড়াও, না হলে ওখানে গিয়ে শান্তভাবে সব কিছু ঘুরে দেখা যাবে না। যাই হোক, দুবরাজপুরে পৌঁছে বুঝলাম সূর্যাস্ত নামতে আর বড় জোর 40 থেকে 45 মিনিট বাকি। এই অল্প সময়ের মধ্যেই যা দেখার সবটা মন ভরে দেখে নিতে হবে। এখানে একটা পার্ক আছে, পাহাড়েশ্বর পার্ক, বাচ্চারা সবাই ঘুরতে পারে। আমাদের দেরি হয়ে গেছে বলে আজকে আর ঢুকবো না, অন্য কোনো সময় এলে হয়তো আবার দেখা হবে। এটা হলো পাহাড়েশ্বর শিব মন্দির। এর ভিতরে একটা বড় প্রস্তরখণ্ড বা পাথর মতো আছে, যেটাকে শিব লিঙ্গ হিসেবে পূজা করা হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, এই একদম সমতল এলাকায় এমন বিশাল বিশাল পাথরের ঢিবি হঠাৎ করে এলো কিভাবে? আসলে আজ থেকে কোটি কোটি বছর আগে এই পুরো এলাকা ছিল পাহাড়ি অঞ্চল। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি, বাতাস আর প্রাকৃতিক ক্ষয়ের ফলে নরম মাটি আর পাহাড় ক্ষয়ে গেলেও এই শক্ত গ্রানাইট পাথরগুলো টিকে যায়। আর ধীরে ধীরে চারপাশের মাটি সরে যেতে যেতে এই বিশাল পাথরগুলো একা একাই দাঁড়িয়ে পড়ে সমতলের বুকে। এই এলাকায় আরও একটা কথা প্রচলিত আছে। ভগবান শ্রীরাম যখন মা সীতাকে উদ্ধারের জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন হনুমানজি একের পর এক বড় বড় পাথর সাগরের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় হনুমানের বহন করা কিছু বিশাল পাথর এই অঞ্চলে হঠাৎ করেই পড়ে যায়। আর সেই পড়ে যাওয়া পাথরগুলোর থেকেই ধীরে ধীরে সৃষ্টি হয় আজকের এই মামাভাগ্নে পাহাড়। বিজ্ঞান যাই বলুক, এই ধরনের লোককথাই এই জায়গাটাকে আরও বেশি আধ্যাত্মিক ও রহস্যময় করে তুলেছে। এই সামনে একটা মন্দির মতো আছে দেখছি, এটা হলো পাহাড়েশ্বরী মায়ের মন্দির। এখানে যে পাথরগুলো আছে, সেই পাথরগুলোর মাঝামাঝি একটু করে গ্যাপ আছে। আগে নাকি এইখানে বাঘ থাকতো, স্থানীয়রা সেটাই বলছে। পাহাড়েশ্বরী মায়ের মন্দির থেকে নেমে
ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিক দিয়ে উঠলে মামাভাগ্নে পাহাড়টা পাওয়া যাবে। পাথরগুলো এমনভাবে আছে মনে হচ্ছে যেন কেউ একের পর এক এখানে সাজিয়ে রেখেছে। ওই সামনে ওখানে হলো, এটা হচ্ছে মামা, ওটা হচ্ছে ভাগ্নে, দুটো পরপর পাথর আছে, সে দুটো সেই পাথর নাম হিসেবে এখানে নাম পড়েছে মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাথর যেটা আছে সেই পাথরের পিছন থেকে কিন্তু এই দুবরাজপুরের শহরে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। পাথর দুটো দেখো, একটা মামা একটা ভাগ্নে, ছোট্ট দুটো পাথরের উপর হেলান দিয়ে কেমনভাবে আছে। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এই মামা ভাগ্নে পাহাড় আর বক্রেশ্বর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।